লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায়। যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি থেকে আজ পাঠ করছি ৫৬তম পর্ব। ভদ্রলোক আমাদের ভেতরে ঢোকার ইঙ্গিত করে দরজা খুলে ধরলেন। আমরা ভেতরে ঢুকে গেলাম। ভদ্রলোক ঢুকলেন সব শেষে। ভিতরে ঢুকে দেখি সাদা আদ্যির পায়জামা পাঞ্জাবি পরা কর্নেল ওসমানী একটি সোফায় বসে আছে। আমাদের দেখে তিনি উঠে দাঁড়ালেন। সাথে ভদ্রলোক একে একে আমাদের পরিচয় করিয়ে দিলেন। জনাব ওসমানী সবার সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করলেন। পরিচয় পর্ব শেষ হলে সাথে ভদ্রলোক তার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। আমাদের বসতে নির্দেশ দিলেন কর্নেল ওসমানী। আমরা তার সাথে সাথে সোফায় বসে পড়লাম। ওয়েলকাম বয়েস, আই কংগ্রেট ইউ অল। তোমাদের দেশপ্রেমে আমি মুগ্ধ হয়েছি। ইউ হ্যাভ অ্যাকমপ্লিশড মিরাকেল। তোমাদের পৌঁছার সংবাদ আমরা যথাসময়ে জানতে পেরেছি। আশা করি এতদিন তোমাদের কোনো অসুবিধা হয়নি। জানতে চাইলেন কর্নেল ওসমানী। নট অ্যাট অল, স্যার। We have been really looked after very well by the Indian authorities. জবাব দিলাম। খুব ভালো কথা। তোমাদের মতো অফিসার আমার বিশেষ প্রয়োজন। পাকিস্তান থেকে তোমাদের মতো আরও অনেকে আসুক, সেটাই আমার কাম্য। স্যার, পাকিস্তান থেকে বাঙালিদের অনেকেই আসতে চায়, কিন্তু মুক্তিযুদ্ধ কিংবা ভারতীয় সরকার সম্পর্কে তাদের তেমন পরিষ্কার ধারণা নেই বলেই অনেকে ঝুঁকি নিতে পারছে না। ভারত আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সহানুভূতিশীল, এটা ওদের জানাবার ব্যবস্থা করতে পারলে আমাদের জানাশোনা অনেকেই চলে আসবে। হাউ দিস ক্যান বি অ্যাচিভড? প্রশ্ন করলেন কর্নেল ওসমানী। আমরা আমাদের বন্ধু বান্ধব পরিচিত সবাইকে ব্যক্তিগত চিঠির মাধ্যমে সবকিছু জানাতে পারি। আমাদের চিঠিগুলো ভারত সরকারের সহযোগিতায় পাকিস্তানে কোন উপায়ে পোস্ট করতে পারলে কাজ হবে স্যার। গুড আইডিয়া, উই শ্যাল সি, জবাব দিলেন জনাব ওসমানী। এরপর তিনি বললেন, প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার অ্যান্ড মাইসেলফ আর হেয়ার টু ডিসকাস ম্যাটার্স অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড উইথ ইন্ডিয়ান গভর্নমেন্ট। I shall raise you valid suggestion during our talks. এখন আমি তোমাদের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাব। তিনি তোমাদের জন্য অপেক্ষা করছেন। তিনি তোমাদের বলবেন বাংলাদেশ সরকার স্বাধীনতা সংগ্রামে তোমাদের কি দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বুঝলাম আমাদের ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যেই তারা আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে সবকিছু ঠিক করে ফেলেছেন। তিনি আমাদের নিয়ে আর একটি কামরায় গেলেন। সেটাও বসার ঘর। একটি ডাবল সোফায় এক প্রান্তে প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ একটা সাফারি স্যুট পরে বসেছিলেন। অন্য প্রান্তে পররাষ্ট্রমন্ত্রী জনাব খন্দকার মুস্তাক আহমেদ পায়জামা, শেরওয়ানি ও তার নিজস্ব স্টাইলের টুপি পরে দুপা সোফায় উঠিয়ে বসেছিলেন। আমরা ঘরে ঢুকতেই দুজনে উঠে দাঁড়ালেন। কর্নেল ওসমানী আমাদের পরিচয় করিয়ে দিলেন জনাব তাজউদ্দিন আহমেদ এবং জনাব মোস্তাক আহমেদের সাথে। প্রধানমন্ত্রী আমাদের স্বাগত যা দেখছি জানালেন। অল্প সময় পর বেয়ারা চা নাস্তা রেখে গেল। এটাও একটা সরকারি গেস্ট হাউস। চা খেতে খেতে আমাদের সম্পর্কে নতুন কিছুই জেনে নিলেন তিনজন। আমাদের পালিয়ে আসার ব্যাপারে ওদের কৌতূহলের শেষ নেই। তারা প্রশ্ন করে যাচ্ছিলেন আর আমরা জবাব দিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে জনাব তাজউদ্দিন বললেন, আপনারা মুক্তিযুদ্ধের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে হয়তো তেমন কিছু জানেন না। স্বাধীনতা যুদ্ধ কি করে শুরু হলো, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এ সমস্ত ব্যাপারে পরিষ্কার ধারণা করে নিয়েই আমরা সংগ্রামের যথাযথ ভূমিকা রাখতে পারবেন। আপনারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার। আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ দায়িত্বে নিয়োগ করা হবে। ঘটনাবলীর প্রেক্ষাপট ও আপনাদের দায়িত্ব সম্পর্কে অবগতির জন্য দিল্লিতে আমাদের সপ্তাহ দুয়েক আরও থাকতে হবে। জেনারেল ওবান সিং ও তার সহকর্মীরা আমাদের সবকিছুর বিষয়ে বিস্তারিত ব্রিফিং করবেন। এভাবে আপনারা নিজেদের দায়িত্ব ও মুক্তিযুদ্ধ সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে মুজিবনগর আসবেন।
তার সিদ্ধান্ত শুনে কিছুটা অবাক হলাম। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, আমাদের দায়িত্ব সম্পর্কে বাংলাদেশ সরকারের কাছ থেকে না জেনে ভারতীয় সরকারের প্রতিনিধিদের কাছ থেকে ব্রিফিং নিতে হবে কেন? তাহলে আমাদের সংগ্রামের প্রতি ভারত সরকারের সহানুভূতি নিঃস্বার্থ নয়। বুঝতে পারলাম ভারত সরকারের যথেষ্ট প্রভাব রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামের উপর। মুজিবনগর সরকার স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে ভারত সরকারের মনোভাবকে বিশেষ গুরুত্ব দিয়েই সব সিদ্ধান্ত গ্রহণ করছে। কেমন যেন ঘোলাটে ঠেকল ব্যাপারটা। বেশ কিছু প্রশ্ন দেখা দিল মনে, কিন্তু মুখে কিছুই বললাম না। ভাবলাম এ মুহূর্তে এ সমস্ত প্রশ্নের জবাব খুঁজে পাবার চেষ্টা করা সঠিক নয়। সময় মতো সব প্রশ্নের জবাব পেয়ে যাব। বাইরে ব্রিগেডিয়ার নাসারু ও সেই ভদ্রলোক আমাদের অপেক্ষায় বসেছিলেন। বৈঠক শেষে একইভাবে পথিমধ্যে গাড়ি বদলিয়ে ফিরে এলাম আমাদের আস্তানায়। গাড়িতে ব্রিগেডিয়ার জিজ্ঞেস করলেন, তোমাদের মিটিং কেমন হল? ভালোই, জবাবে বললাম। ফিরে এসে আমার ঘরে গিয়ে বসলাম তিনজন। মতি ও নূর দুজনই বেশ গম্ভীর। স্যার, বাংলাদেশ ইজ এ লস্ট কেস। ইসলামাবাদ থেকে রাজধানী বদল করে দিল্লির গোলামি করার জন্য দেশ স্বাধীন করার কোনো যৌক্তিকতা নেই। দ্য অধিকাংশ ল্যাঙ্গুয়েজ লিডারশিপ হ্যাজ অলরেডি শোল্ড দ্যামসেলভস। এসেছি তা হবে না। দিস ইন্ডিপেন্ডেন্স উইল বি এ মেইনলেস। নূর হতাশায় ভেঙে পড়ে বলে উঠল,